মেয়েকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেইনি। ছোট থেকে আদর করে বড় করেছি। ছোটখাটো দোষগুলো কখনো চোখে পড়তো না, পড়ার কথাও না। মা বাবার ছেলে মেয়ে ছোটখাটো ভুল ত্রুটি খুব একটা চোখে পড়তো না। এটাই প্রকৃতির নিয়ম, আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। মেয়ের দোষগুলো খুঁজে পেতাম না। যাই হোক, মেয়ে বড় হলো, নিজের হাতে বিয়ে দেবো চিন্তা ভাবনা করলাম। কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। আমার মেয়ে এই ছেলেটাকে বিয়ে করলো। আমার শ্বশুর মশাই আমাকে দেখিয়ে দিয়ে বলল, বাবা হিসেবে আমার একটু রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক কিনা। সেজন্য মেয়ের জামাইয়ের সাথে কথা বলতাম না, কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা সাইফুলের মতো সৎ একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। আমার অবাধ্য হওয়ার জন্য মেয়ে জামাইয়ের সাথে কখনো কথা বলতাম না। আবার ভাবতাম ভালো ছেলেকে বিয়ে করেছে মেয়ে, এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। কবে যে এমন করতে করতে 60টা বছর পার হয়ে গেল বুঝতে পারিনি। ভেবেছিলাম সাইফুল ফিরে এলে ধুমধাম করে মেয়ে জামাইকে বরণ করে নেব, কিন্তু আমার হতভাগা মেয়ে এটা কি করলো, হীরা ফেলে কাছের টুকরোর পিছনে ছুটে গেল। এই বলে আমার শ্বশুর মশাই মাথা নিচু করলো। মাথা নিচু করাটাই স্বাভাবিক। মেয়ে যদি ভুল করে তার দায়ভার বাবা মাকেই নিতে হয়। কিছুক্ষণ পর রেহেনার বাবা নিজে চেয়ার ছেড়ে আমার বাবার সামনে এসে দাঁড়ালো। সাইফুল ভাই, আপনাকে বেয়াই বলে আর ডাকা হলো না আমার। যখন সব রাগ ভুলে নিজের মেয়ে জামাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাইলাম, তখন এসব কি হয়ে গেল। অবশ্য এর জন্য সব দোষ আমার। আমি আমার মেয়ের কখনো দোষ দেখতে পাইনি। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখন আপনি চাইলে আপনার পায়ের জুতা খুলে আমার উপরে একের পর এক আঘাত করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত না হবেন। বাবা ওনার হাতে ধরে বলল, এ কি বলছেন বিআই সাহেব, আপনি এখনো আমার বিয়েই আছেন। কারণ হলো আপনার নাতি সাইমা। আমাদের সম্পর্কটা একটু মজবুত বন্ধন করলো আমাদের নাতনি। বাবার কাছ থেকে আমার কাছে এগিয়ে এসে আমার হাতে ধরে বলল, আমাকে মাফ করে দিও বাবা, আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি। আমি সেই আবার মুচকি হেসে দিয়েই বললাম, দোষী আপনি না, দোষী হলাম আমি। আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়ে করা, কিন্তু সেটা আমি না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গিয়েছিলাম। তাই হয়তো আল্লাহ আমাকে এটা শাস্তি দিল। আমি এবার আর কোনো ভুল করিনি বাবা। আমি কোর্ট অফিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমার নাতনির নামে লিখে দিয়েছি বাবা। না বাবা, আমাদের করুণা করবেন না। আমি ওর বাবা, আল্লাহ আমাকে যা দিয়েছে তাই দিয়ে আমি আমার মেয়েকে বড় করব। উনি আমার হাতে ধরে বললেন, এটা সাইমার হক বাবা, ওর প্রাপ্য ওকে দিয়েছি। এখানে করুণা করার কিছুই নেই, যার অধিকার তাকেই দিয়েছি। এখন আর কথা বলতে চাই না। তাছাড়া এই গ্রামের বিচার কিসের, এটাই আমার মাথায় ঢুকছে না। যারা গেছে তারা তো গেছে, তারা তা আলোচনা করলে কি আর ফিরে আসবে নাকি? আর যদিও ফিরে আসে তাহলে কি আমি আর মেনে নেব নাকি? সেটাও কখনো করব না। তাহলে গ্রামের লোকজন জড়ো করার মানে কি হলো? গ্রামের বাকি সবাইকে চায়ের দোকানে কিংবা পাড়া মহল্লায় পুকুরে একসাথে গোসলের সময় মজার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। তাই গ্রামের মানুষ জনে জনে বিনোদন দেওয়ার উপকার বন্ধ করুন। যাও, যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমি আমার মেয়েকে এখানে আনিনি কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতে পারে, সেটা মাথায় ছিল। তখন ওর মায়ের নামে বলা বাজে কথাগুলো সারা জীবন ওর মনে থাকতো। রিহিনার সাথে আমার গ্রামে অনেক স্মৃতি। সন্ধ্যায় চুপি চুপি দেখা করা, ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কিংবা বাদাম কিনে নিয়ে যাওয়া, সেই দিনে টাটকা খেজুরের রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া। ভাবতেই বুকটা ফাটা একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। কালকেই চলে যাব এই গ্রাম থেকে আমার মেয়েকে নিয়ে। বাবা মাকে দেখার জন্য সুমাইয়া তো আছে। ঢাকা গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা পেলে ওদেরকেও নিয়ে যাব। পরের দিন বাসে বাগেরহাট থেকে খুলনায় আসলাম। সোনাডাঙ্গা স্টেশনে এসে নামলাম। ইজি বাইক করে খুলনা থেকে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 8টা 40 ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দৌলতদিয়া স্টেশনে 5 মিনিটের জন্য থামলো। আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে। আমাদের সামনে আমাদের মুখোমুখি আরো একজোড়া সিট আছে, কেউ বসেনি ওইগুলোতে। একটু পরে দুজন এসে বসলো, একজন মহিলা আর একজন পুরুষ। অবশ্য পুরুষ না বলে যুবক বলাটাই যথার্থ, কারণ ছেলেটার থেকে মেয়েটার বয়স 5 বছরের কম। ভাবছেন এসব জানলাম কি করে? হ্যাঁ, ঠিক ধরেছেন, সামনে দুজনের একজন আমার স্ত্রী। না না, স্ত্রী না, উনি তো স্ত্রী ছিলেন। একজন আমার সাবেক স্ত্রী এবং অন্যজন তার নতুন স্বামী। আমার মেয়ে হঠাৎ করে তার মাকে দেখে, আম্মু তুমি চলে এসেছো, কিন্তু তুমি এই খারাপ আঙ্কেলের কাছে কেন আছো? আব্বুর পাশে এসে বসো। মেয়ের কথাগুলো শুনে রেহেনা কিছুটা বিব্রত পরিস্থিতিতে পড়ে গেল।
এইদিকে সেদিকে তাকাতে লাগলো, যা দেখে আশেপাশের সিটের লোকজন বুঝতে পারে মেয়েটা অন্য কাউকে ডাকছে। কিন্তু আমার মেয়েটার বয়স মাত্র 6 বছর, মায়ের জন্য ওর মায়া তো থাকবে। তাই আবার বলল, আম্মু তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমি তো তোমাকেই ডাকছি। রেহেনার পাশে থেকে উজ্জ্বল বলে উঠলো, তোর আম্মু মরে গেছে। এটা তোর আম্মু না, এটা আমার বউ। ট্রেনের ভিতরে রেহেনার সাথে ভাবতেও ঘৃণা লাগছে, আমি মানুষ চিনতে এতটা ভুল করেছি।